আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে সন্ধ্যার খবর। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসী সহ বিশ্বের সকল বাংলা ভাষী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজ ফেসবুকে দেয়া পোস্টে বিএনপি চেয়ারম্যান বিশ্বের নানা সংকট এবং সংঘাতের কথা তুলে ধরে শান্তি, সহমর্মিতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চা আরও জরুরি বলে মনে করেন। নতুন বছরে যার যার ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ এবং সংস্কৃতির অন্তর্নিহিত সহনশীলতা, উদারতা এবং সম্প্রীতির চর্চা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। জনগণের কল্যাণে নেয়া বিএনপি সরকারের নানা উদ্যোগের কথা উঠে আসে তার পোস্টে। নববর্ষের শুভক্ষণে সংকীর্ণতা এবং স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে মানব কল্যাণের পথ অনুসরণ করার আহ্বান জানান তারেক রহমান। নাশকতার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও সারা দেশেই র্যাবের কমান্ডো বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ। দুপুরে নিরাপত্তা ব্যবস্থা দেখতে এসে র্যাবের মহাপরিচালক জানিয়েছেন, বাংলা বর্ষকে বরণ করে নিতে রমনা বটমূলকে ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় র্যাবের ডগ স্কোয়াড দিয়ে পুরো বটমূল এলাকা তল্লাশি চালানো হয়। যে কোনো নাশকতা এড়াতে প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান র্যাব প্রধান। বলেন, ইফটিজিং সহ সাইবার ক্রাইম ঠেকাতেও উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর পাশাপাশি সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে বলেও জানান র্যাব প্রধান। পূর্বের বছরগুলো ন্যায় এবছরও অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে বাংলা নববর্ষ দেশব্যাপী উদযাপিত হবে। গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিং সহ অন্যান্য তথ্য বিশ্লেষণপূর্বক বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে নাশকতাকারীদের যে কোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে প্রস্তুত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। বিএনপি সরকার জুলাই চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে জনগণকে সাথে নিয়ে শিগগিরই জুলাই সংস্কার বাস্তবায়নের জন্য আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে ১১ দলীয় ঐক্য আয়োজিত গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার সংকটের মুখোমুখি দেশ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, কেবল ক্ষমতার পালা বদলের জন্য জুলাই আসেনি, হাজারো মানুষ জীবন দেয়নি। আর বিশেষ অতিথির বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতীয় ঐক্যকে নষ্ট করছে, যার পরিণতিও তাদের ভোগ করতে হবে। তারা সকলে কথার বরখেলাপ করেছেন। তারা তাদের নিজেদের দলীয় ইস্তেহার দেওয়া সেই ইস্তেহারের বরখেলাপ করেছেন, জুলাই সনদের বরখেলাপ করেছেন এবং গণভোটের গণরায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না ইনশাআল্লাহ। গণভোটের গণরায়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর জন্য আবার জীবন দিতে হয়ে দেব ইনশাআল্লাহ। রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈনুদ্দিন মঈন এবং তার ৬ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব। এদের মধ্যে মঈনের ৪ জন সহযোগীকে ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত। র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ জানান, মঈনকে নড়াইলের কালিয়ার দাদনতলা গ্রামের ফুপুর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এছাড়া বাকি ৬ জনকে বিভিন্ন স্থান থেকে পৃথকভাবে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে ঢাকায় এনে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। গত ১১ এপ্রিল সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় সাবেক যুবদল নেতা মঈনুদ্দিন মঈনকে ১ নম্বর আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, মঈন ও তার সহযোগীরা বেশ কিছুদিন ধরে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে না চাইলে আসামিরা ভয়ভীতি এবং হুমকি প্রদান করেন। চাঁদা দাবির ঘটনায় র্যাবের যৌথ অভিযানে র্যাব ২, ৪ এবং ৬ এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় অভিযুক্ত প্রধান আসামি সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে। চাঁদা না দিলে তারা বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি প্রদান করেন। পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করলে উচ্ছৃঙ্খল জনতা সহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। তারা হাসপাতালের সামনে অবস্থান করে উচ্ছৃঙ্খল আচরণ করে, উচ্চস্বরে স্লোগান, চাঁদাবাজি, গালাগালি এবং পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালায়।
ইসলামী মূল্যবোধকে সাথে নিয়েই দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। বিকেলে রাজধানীর একটি হোটেলে হাজিদের হজ যাত্রা সহজ করতে নুসুক কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। হজ ব্যবস্থাপনা আরও আধুনিক এবং যুগোপযোগী করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। খরচ কমিয়ে দেশের মানুষকে আরও সহজে হজ করার সুযোগ করে দেওয়ার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে। অনুষ্ঠানে হজ এজেন্সির প্রতিনিধি সহ সৌদি দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আসন্ন হজ মৌসুম রয়েছে, সেটিকে আরো কিভাবে আধুনিক, সময় উপযোগী এবং হাজি বান্ধব করা যায় সেগুলো নিয়ে সরকার ইনশাল্লাহ কর্মকাণ্ড অব্যাহত রাখবে। আমাদের সরকারের একটা অন্যতম প্রধান লক্ষ্য হলো হজকে সাশ্রয়ী, সহজলভ্য এবং প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলা। আমরা যেহেতু গণতান্ত্রিক সরকার, আমাদের ক্ষমতার উৎস জনগণ এবং আমরা অবশ্যই ইসলামী মূল্যবোধকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে চাই। আমরা অবশ্যই হাজিদের পাশে থাকবো, আছি। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকে 3 দফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সকালে রাজধানী ইন্দিরা রোড খেলার মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে দ্বিতীয় জানাজায় আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ছাড়াও আইনমন্ত্রী এবং সিনিয়র আইনজীবীরা অংশ নেন। জানাজা শেষে তার কফিনে শেষ শ্রদ্ধা জানানো হয়। এ সময় মরহুমের কর্মময় জীবনের নানা দিক বর্ণনা করতে গিয়ে আইনমন্ত্রী এবং সিনিয়র আইনজীবীরা বলেন, ব্যারিস্টার শফিক আহমেদ ছিলেন একজন প্রথিতযশা আইনজীবী। তার সততা এবং আইনের ব্যাখ্যার যে গভীরতা ছিল তা যুগ যুগ আইন পেশার সাথে জড়িতদের চলার পথের পাথেয় হয়ে থাকবে। গতকাল বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন 89 বছর বয়সী ব্যারিস্টার শফিক আহমেদ। মানি মার্কেটে লেনদেন ভিত্তিক রেফারেন্স রেটের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক, যার কার্যক্রম বুধবার থেকে শুরু হবে। দুপুরে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের পরিচালক ইশতেকমাল হোসেন। এর মাধ্যমে দেশের মানি মার্কেটে 2টি বেঞ্চমার্ক রেট প্রকাশ করা হবে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, রেফারেন্স রেটের মাধ্যমে বাজারের সুদের হারের নির্ভরযোগ্য মানদণ্ড তৈরি হবার পাশাপাশি স্থিতিশীলতা বাড়বে। ঢাকা প্রিমিয়ার লিগের অনিশ্চয়তা কাটিয়ে দল বদলের সময় ঘোষণা করল বিসিবি। আগামী শনি এবং রোববার অনুষ্ঠিত হবে দল বদল। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, মিরপুর স্টেডিয়ামে উভয় দিনই সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই দল বদল। দেশের শীর্ষ লিস্ট এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 12টি দল হল আবাহনী, মোহামেডান, লেজেন্ডস অফ রূপগঞ্জ, গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক, বসুন্ধরা স্ট্রাইকার্স, রূপগঞ্জ টাইগার্স, ব্রাদার্স ইউনিয়ন, সিটি ক্লাব এবং ঢাকা লেপার্ডস। টুর্নামেন্ট শুরুর তারিখ ঘোষণা না করলেও এই মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে মাঠে গড়াতে পারে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসর। আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম, হচ্ছে অত্যাধুনিক স্পোর্টস ভিলেজ। মেয়েদের পর বিপিএল এর আগামী আসরে বগুড়ায় হবে ছেলেদের ম্যাচও, এমনটাই জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে স্টেডিয়ামটির অবকাঠামো এবং সার্বিক সুযোগ সুবিধা পরিদর্শন শেষে তিনি আরও বলেন, দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে আইসিসি নির্ধারিত মানদণ্ড অনুযায়ী পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে আগামী জুলাইয়ের প্রমিলা বিপিএল আয়োজনের একটি পরিকল্পনা রয়েছে এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই মাঠটিকে প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও আন্তর্জাতিক মানের ইনডোর সুযোগ সুবিধা সম্বলিত স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী অর্থবছর থেকে এই প্রকল্পের দৃশ্যমান কাজ শুরু হবার সম্ভাবনা রয়েছে বলেও জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। মেয়েদের বিপিএলটি আমরা শুরু করব, পাশাপাশি আমাদের যে পুরুষ যে বিপিএল, ইনশাল্লাহ এই শহীদ চান্দু স্টেডিয়ামেও পুরুষ বিপিএল অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রূপ দেওয়ার জন্য যা যা করণীয় আছে সেই পদক্ষেপ। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।